নমস্কার। আজকে এই এপিসোডে আমরা শিবরাম চক্রবর্তীর লেখা পরোপকারের বিপদ এই গল্পটা পড়ব। এই গল্পের অডিও স্টোরি আমরা এই এপিসোডে আপনাদের শোনাবো। কেমন লাগলো ভিডিওটা নিচে কমেন্টে জানাবেন আমাদের। আর যদি ভালো লাগে ভিডিওটি আপনাদের, তো নিজেদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে শেয়ার নিশ্চয়ই করবেন। তবে চলুন আর দেরি না করে আজকের আমাদের ভিডিওটি শুরু করা যাক। আমার বন্ধু নিরঞ্জন ছোটোবেলা থেকেই বিশ্বহিতৈষী, ইংরেজিতে যাকে বলে ফিলান্থ্রপিস্ট। একসঙ্গে স্কুলে পড়তে গিয়ে ওর ফিলান্থ্রপিজমের অনেক ধাক্কা আমাদের সইতে হয়েছে। নানা সুযোগে দুর্যোগে আমাদের হিত করবেই, একেবারে বদ্ধপরিকর। আমরাও কিছুতেই দেব না ওকে হিত করতে। অবশেষে অনেক ধস্তাধস্তি করে অনেক কষ্টে হয়তো ওর হিতৈষিতার হাত থেকে আত্মরক্ষা করতে পেরেছি। হয়তো ফুটবল ম্যাচ জিতেছি, সামনে এক ঝুড়ি লেমনেড, দারুণ তেষ্টা ওইদিকে। ও কিন্তু কিছুতেই দেবে না জল খেতে, বলছে এত পরিশ্রমের পর জল খেলে হার্ট ফেল করবে। আমরা বলেছি করে করুক, তোমার তাতে কি? মারা যাবে যে, জল না খেলেও যে মারা যাবো দেখছো না। সে গম্ভীর মুখে উত্তর দিয়েছে, সেই ভালো। তখন ইচ্ছে হয়েছে আরেকবার ম্যাচ খেলা শুরু করি, নিরঞ্জনকেই ফুটবল বানিয়ে, কিংবা ওকে ক্রিকেটের বল ভেবে নিয়ে লেমনেডের বোতলগুলোকে ব্যাটের মতো ব্যবহার করা যাক। পরের উপকার করবার বাতিকে নিজের উপকার করার সময় পেত না। ও নিজের উপকারের দিকটা দেখতেই পেত না বুঝি। এক দারুণ গ্রীষ্মের শনিবারে হাফ স্কুলের পর মাঠের ধার দিয়ে বাড়ি ফিরছি। নিরঞ্জন বলে উঠল, দেখছো হিরণ্যাক্ষ, দেখতে পাচ্ছ? কি আবার দেখব? সামনে ধুধু করছে মাঠ, একটা রাখাল গরু চড়াচ্ছে, দু একটা কাকচিল এদিকে ওদিকে উঠছে হয়তো। এছাড়া আর কোনো দ্রষ্টব্য পৃথিবীতে দেখতে পেলাম না। ভালো করে আকাশটা লক্ষ্য করে নিয়ে বললাম, হ্যাঁ দেখেছি, এক ফোঁটাও মেঘ নেই কোথাও। শিগগির যে বৃষ্টি নামবে সে ভরসা করি না। ধুত্তর মেঘ, আমি কি মেঘ দেখতে বলেছি তোমাকে? ওই যে রাখালটা গরু চড়াচ্ছে দেখছো না? অনেকক্ষণ থেকেই দেখছি, কি হয়েছে তাতে? গরুদের কোনো অপকার করছে নাকি? নিশ্চয়ই। এই দুপুর রোদে ঘুরলে বেচারাদের মাথা ধরবে না? না গরু বলে মাথাই নয় ওদের, মানুষ নয় ওরা। বাড়ি নিয়ে যাক, বলে আসি রাখালটাকে। সকাল বিকেলে একাধটু হাওয়া খাওয়ালে কি হয় না? সেই হলো গিয়ে বেড়ানোর সময়। এই কাঠফাটা রোদ্দুরে এখন কি? কিন্তু রাখাল বাড়ি ফিরতে রাজি হয় না। গরুদের অপকার করতে সে বদ্ধপরিকর। নিরঞ্জন হতাশ হয়ে ফিরে হা হুতাশ করে, দেখছো হিরণ্যাক্ষ, বেটা নিজেও হয়তো মারা যাবে এই গরমে, কিন্তু দুনিয়ার লোকগুলোই এই রকম। পরের অপকারের সুযোগ পেলে আর কিছু চায় না। পরের অপকারের জন্যে নিজের প্রাণ দিতেও প্রস্তুত। যখন শুনলাম সেই নিরঞ্জন বড় লোকের মেয়ে বিয়ে করে শ্বশুরের টাকায় ব্যারিস্টারি পড়তে বিলেত যাচ্ছে, তখন আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। যাক, এতদিনে তাহলে ও নিজেকে পর বিবেচনা করতে পেরেছে। তা না হলে নিজেকে ব্যারিস্টারি পড়তে বিলেত পাঠাচ্ছে কী করে? নিজেকে পর না ভাবতে পারলে নিজের প্রতি এতখানি পরোপকার করা কি নিরঞ্জনের পক্ষে সম্ভব? অকস্মাৎ একদিন নিরঞ্জন আমার বাড়ি এসে হাজির। বোধহয় বিলেত যাবার আগে বন্ধুদের কাছে বিদায় নিতেই বেরিয়েছিল। অভিমান ভরে বললাম, চুপি চুপি বিয়েটা সারলে হে, একবার খবরও দিলে না বন্ধুদের। জানি আমাদের ভালোর জন্যই খবর দাওনি, অনেক কিছু ভালো মন্দ খেয়ে পাশে কলেরা ধরে, সেই কারণেই কাউকে জানাওনি। কিন্তু না হয় নাই খেতাম, আমরা কেবল বিয়েটাই দেখতাম। বউ দেখলে কানা হয়ে যেতাম না তো? কী যে বলো তুমি, বিয়েই হলো না তো বিয়ের নেমন্তন্ন। নিজের উপকার করব তুমি তাই ভেবেছো আমাকে? পাগল। ভাবছি তোতলাদের জন্যে একটা স্কুল খুলব। মুখ বধিরদের বিদ্যালয় আছে, কিন্তু তোতলাদের নেই। অথচ কি পসিবিলিটি না আছে তোতলাদের! কীরকম? আমি অবাক হবার চেষ্টা করি। যেন প্রসিদ্ধ বাগ্মী ডিমস্থিনিস আসলে কী ছিলেন? একজন তোতলা মাত্র। মুখে মার্বেলের গুলি রাখার প্র্যাকটিস করে করে তোতলামি সারিয়ে ফেললেন। অবশেষে এত বড় বক্তা হলেন যে অমন বক্তা পৃথিবীতে আর কখনো হয়নি। সেটা মার্বেলের গুলির কল্যাণে কিংবা তোতলা ছিলেন বলে হলো, তা অবশ্য বলতে পারি না। বোধহয় ওই দুটোর জন্যই আমি যোগ দিলাম। নিরঞ্জন খুব উৎসাহিত হয়ে ওঠে। আমারও তাই মনে হয়। আমিও স্থির করেছি বাংলাদেশের তোতলাদের সব ডিমস্থিনিস তৈরি করব। তোতলা তো আর তারা আছেই, এখন দরকার শুধু মার্বেলের গুলি। তাহলেই ডিমস্থিনিস হবার আর কি বাকি রইল।
আমি সভায় বললাম, কিন্তু ডিমস্থেনিসের কি খুব প্রয়োজন আছে এদেশে? সে যেন জ্বলে উঠল। নেই আবার, বক্তার অভাবেই দেশের এত দুর্গতি। লোককে কাজে প্রেরণা দিতে বক্তা চাই আগে, শত সহস্র বক্তা চাই, তা না হলে এই ঘুমন্ত দেশ আর জাগে না। কেন, বক্তৃতা ভালো লাগে না তোমার? থামলে ভারী ভালো লেগে যায় হঠাৎ, কিন্তু যখন চলতে থাকে তখন মনে হয় কালারাই পৃথিবীতে সুখী। আমার কথায় কান্না দিয়ে নিরঞ্জন বলে চলল, তাহলেই দেখো, দেশের জন্য চাই বক্তা, আর বক্তার জন্য চাই তোতলা। কেননা ডিমস্থেনিসের মতো বক্তা কেবল তোতলাদের পক্ষেই হওয়া সম্ভব, যেহেতু ডিমস্থেনিস নিজে তোতলা ছিলেন। অতএব ভেবে দেখো, তোতলারাই হলো আমাদের ভাবি আশা ভরসা, আমাদের দেশের ভবিষ্যৎ। যেমন করে ও আমার আস্তিন চেপে ধরলো, তাতে বাধ্য হয়ে জামা বাঁচাতে আমাকে সায় দিতে হলো। তোতলাদের একটা স্কুল খুলব, সবই ঠিক, বিস্তর তোতলাকে রাজি করিয়েছি, কেবল একটা পছন্দসই নামের অভাবে স্কুলটা খুলতে পারছি না। একটা নামকরণ করে দাও না তুমি, সেই জন্যেই এলাম। কেন, নাম তো পড়েই আছে, নিঃস্ব ভারতী। চমৎকার। ভারতী মানে বাক্য, যাদের নিঃস্ব কিনা থেকেও নেই তারাই হলো নিঃস্ব ভারতী। ও নাম দেওয়া চলবে না, কারণ রবি ঠাকুর ভাববেন বিশ্বভারতী থেকেই নামটা চুরি করেছে। তবে একটা ইংরেজি নাম দাও, স্যানাটোরিয়াম ফর ফল্টারিং টাংস। স্যানাটোরিয়াম ফর ফল্টারিং টাংস বেশ হবে, কিন্তু বড় লম্বা হলো যে। তা তো হলোই, যেদিন দেখবে তোমার ছাত্ররা তাদের স্কুলে পুরো নামটা শটান উচ্চারণ করতে পারছে, কোথাও আটকাচ্ছে না, সেদিনই বুঝবে তারা পাশ হয়ে গেছে। তখন তারা সেলাম ঠুকে বিদায় নিতে পারে। নামকে নাম, কোশ্চেন পেপারকে কোশ্চেন পেপার। হ্যাঁ, ঠিক বলেছো, এই নামটাই থাকলো বলে নিরঞ্জন আর দ্বিতীয় বাক্য ব্যয় না করে বেরিয়ে সবাইকে বলল, সম্ভবত সেই মুহূর্তেই তার স্কুল খোলার সুমতলবে। মহা সমারোহে এবং মহা শোরগোল করে নিরঞ্জনের স্কুল চলছে। অনেক দিন এবং অনেক ধার থেকেই খবরটা কানে আসছিল। মাঝে মাঝে অদম্য ইচ্ছেও হতো একবার দেখে আসি ওর স্কুলটা, কিন্তু সময় পাচ্ছিলাম না মোটেই। অবশেষে গত গুড ফ্রাইডে ছুটিটা সামনে পেতেই ভাবলাম, না, এবার দেখতেই হবে ওর স্কুলটা। এই সুযোগ আর হাতছাড়া নয়। নিরঞ্জন ওদিকে দেশের এবং দশের উপকার করে মরছে, আর আমি ওর কাছে গিয়ে ওকে একটু উৎসাহ দেবো, এইটুকু সময়ও হবে না আমার? ধিক আমাকে। মার্বেলের গুলির কল্যাণে নিশ্চয়ই অনেকের তোতলামি সেরেছে এতদিনে। তাছাড়া আনুষঙ্গিকভাবে আরও অনেক উপকার, যেমন দাঁত শক্ত, মুখের হাঁ বড়, ক্ষুধা বৃদ্ধি, এসবও হয়েছে। এবং ডিমস্থেনিস সবার পথেও অনেকটা এগিয়েছে ছাত্ররা, অন্তত ডিম পর্যন্ত তো এগিয়েছেই। এবং যেরকম কোষে তা দিচ্ছে নিরঞ্জন, তাতে স্থিনিসেরও বেশি দেরি নেই, হয়ে এলো বলে। ঠিকানার কাছাকাছি পৌঁছতেই বিপর্যয় রকমের কলরব কানে এসে আঘাত করল। সেই কোলাহল অনুসরণ করে স্যানাটোরিয়াম ফর ফল্টারিং টাংস খুঁজে বের করা কঠিন হলো না। বিচিত্র স্বরসাধনার দ্বারা স্কুলটা প্রতি মুহূর্তেই যেন প্রমাণ করতে উদ্যত যে ওটা মুখবধিরদের বিদ্যালয় নয়। কিন্তু আমার মনে হলো তাই হলেই ভালো ছিল, বরং ওদের কষ্ট লাঘব এবং আমাদের কানের আত্মরক্ষার পক্ষে। আমাকে দেখেই কয়েকটি ছেলে ছুটে এলো। কা 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 কাকে চান? দ্বিতীয়টি তাকে বাধা দিয়ে বলতে গেল, মা 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 মা, কিন্তু মা মার বেশি আর কিছুই তার মুখ দিয়ে বেরোলো না। আমি তখন প্রথম ছাত্রটি দ্বিতীয় বাক্যকে সম্পূর্ণ করলো, মাস্টার বাবা বাবা। আমি বললাম, কাকাকে, মামাকে কি বাবাকে? কাউকে আমি চাই না, নিরঞ্জন আছে। ছেলেরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। সে কি, নিরঞ্জনকে এরা চেনে না? এদের প্রতিষ্ঠাতা নিরঞ্জন, তাকেই চেনে না? কিংবা যার যার নাম উচ্চারণ সীমার বাইরে তাকে না চেনে এরা নিরাপদ মনে করেছে? একজন আধা বয়সী ভদ্রলোক যাচ্ছিলেন ওইখান দিয়ে, মনে হলো এই স্কুলেরই ক্লার্ক। তাকে ডেকে নিরঞ্জনের খবর জিজ্ঞাসা করতে তিনি বললেন, ও মাস্টারবাবু। এই পর্যন্ত তিনি বললেন, বাকিটা হাতের ইশারা দিয়ে জানলেন যে তিনি ওপরে আছেন। এই ভদ্রলোকও তোতলা নাকি? আমাকে দেখে নিরঞ্জন চেয়ার থেকে লাফিয়ে উঠল। এই যে, অনেক দিন পরে, খবর ভালো? হ্যাঁ। নিরঞ্জনও তোতলা হয়ে গেল নাকি? না ঠাট্টা করছে আমার সঙ্গে? বললাম, তা মন্দ কি, কিন্তু তোমার খবর তো ভালো মনে হচ্ছে না। তোতলামি প্র্যাকটিস করছো কবে থেকে? প্র্যাকটিস করবো কেন? তোতলামি আবার কে কেউ প্র্যাকটিস করে? তবে তোতলামিতে প্রমোশন পেয়েছো বলো?
ভয় হিরণ্য বলতে বলতে নিরঞ্জনের দম আটকে যাবার জোগাড় হলো। আমি তাড়াতাড়ি বললাম, হিরণ্যাক্ষ বলতে যদি তোমার কষ্ট হয়, না হয় তুমি আমাকে হিরণ্যকশিপুই বলো, কশিপুর মধ্যে দ্বিতীয় ভাগ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে নিরঞ্জন বলল, ভয় হিরণ্যকশিপু অমর এই স্যানা টোটো। এবার ওর চোখ কপালে উঠলো দেখে আমি ভয় খেয়ে গেলাম। স্কুলের লম্বা নামটা সংক্ষিপ্ত ও সহজ করার অভিপ্রায় বললাম, হ্যাঁ বুঝেছি, তোমার স্যানাটোজেন। তারপর নিরঞ্জন রীতিমতো চটে গেল। স্যানাটোজেন? আমার স্কুল হলো গিয়ে স্যানাটোজেন? স্যানাটোজেন তো একটা ওষুধ। ধরেই নাও না কেন, তোমার স্কুলে তো একটা ওষুধ বিশেষ, তোতলামি সারানোটা ওষুধ নয় কি? অতঃপর নিরঞ্জন খুশি হয়ে একটু হাসল। ভরসা পেয়ে জিজ্ঞাসা করলাম, তা তোমার ছাত্ররা কতদূর ডিম ফিনিশ হলো? ডিম হলো অর্ধেক যখন হয়েছে তখন পুরো হতে আর বাকি কি? আমি ওকে উৎসাহ দিলাম। নিরঞ্জন বিষণ্ণভাবে ঘাড় নাড়ে। আর হবে না, মরবেলি মুখে রাখতে পড়ে না তো কি করে হবে? মুখে রাখতে পারে না কেন? সব গিলে ফেলে। তাহলে আর তোতলামি সারবে কি করে? সত্যিই তো। তা তুমি নিজেরটা সারিয়ে ফেলো, বুঝলে? রোগের গোড়াতেই চিকিৎসা হওয়া দরকার, দেরি করা ভালো না। হতাশ হয়ে মাথা নেড়ে নিরঞ্জন জবাব দেয়, আমার যে ডিসপেপসিয়া আছে, হজম করতে পারবো কেন? ও ডিসপেপসিয়া থাকলে তোতলামি সারে না বুঝি? তা কেন? আমিও গিলে ফেলি। আমি স্তম্ভিত হয়ে গেলাম। নিরঞ্জন বলল, আমার কি আর পাথর হজম করবার বয়স আছে? তাই তো, ভারী মুশকিল তো। তোমার চলছে কি করে? ছেলেরা বেতন দেয় তো নিয়ম মতো? সব ফ্রিজ অনেক সাদাসাদি করে আনতে হয়েছে। তবে তোমার চলছে কি করে? কেন? মার্বেল বেচে একজন 10-12টা করে খায় রোজ। ওগুলো মুখে রাখা ভারী শক্ত। বটে, বিস্ময়ে আমি অনেকক্ষণ হতবাক হয়ে রইলাম। তারপর আমার মুখ দিয়ে কেবল বেরোলো, বলো কি? যেই না নিজের কণ্ঠস্বর কানে যাওয়া, অমনি আমার আত্মাপুরুষ চমকে উঠল। আমিও তোতলা হয়ে গেলাম নাকি? না, আর এক মুহূর্ত এই মারাত্মক জায়গায় নয়। 3 লাফে সিঁড়ি টপকে ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে পড়লাম সদর রাস্তায়। এই পর্যন্ত ছিল পরোপকারের বিপদ, গল্প রচনায় শিবরাম চক্রবর্তী। এই গল্পের গল্প পাঠ, অডিও স্টোরি। পরের দিন আরেকটি মজার অডিও স্টোরি নিয়ে আপনাদের সাথে দেখা করব। দেখা হবে পরের ভিডিওতে।